হাই এভরিওয়ান। আজকে অনেকদিন বাদে সময় পেয়ে একটা বাংলা সিনেমা দেখছিলাম, প্রাক্তন। আপনারা তো অনেকেই দেখে থাকবেন। তো সিনেমাটায় প্রসেনজিৎ একটা দৃশ্যে অ্যাজ এ ট্যুর গাইড ঋতুপর্ণাকে এক্সপ্লেন করছিল কলকাতার একটা হিস্টোরিক্যাল ঘটনার বিষয়, উইচ ইজ নোন অ্যাজ দ্য ফেমাস ডুয়েল অফ 1780। তো ভাবলাম এই ঘটনাটার বিষয়ে যেটুকু জানি আপনাদের সবার সঙ্গে শেয়ার করি। আপনারা হয়তো অলরেডি আমার থেকে হয়তো আরও বেশি জানেন এই বিষয়ে, তো যেটুকু আমি জানি সেটা একটু শেয়ার করার চেষ্টা করব। ওয়েল, ঘটনাটা হচ্ছে 1780 সালের 17ই আগস্টের। তবে এই ঘটনাটা কী হয়েছিল এবং কীভাবে হয়েছিল, কেন হয়েছিল সেটা বোঝার জন্য ওই সময়কার পলিটিক্যাল সিচুয়েশনটা বোঝা খুব জরুরি। আমি বলে রাখি, ওই সময় আমাদের ইন্ডিয়া কিন্তু পুরোপুরিভাবে, যেটা আমরা জানি, যে কলোনাইজড হচ্ছিল বাই ব্রিটিশ। সো দ্য থিং ইজ, 1857 সিপাহি বিদ্রোহের আগে অবধি কিন্তু আমাদের এখানে কোম্পানি রুল চলতো। মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি টোটালি কমার্শিয়াল এবং পলিটিক্যাল সিচুয়েশনগুলোকে কিন্তু হ্যান্ডেল করতো। যদিও 1857 পরে কিন্তু কোম্পানি রুল উঠে গিয়ে ক্রাউন রুল আসে, মানে ব্রিটিশ সরকার সরাসরিভাবে ইন্ডিয়াতে শাসন চালাতে থাকে কোম্পানিকে সরিয়ে দিয়ে। কোম্পানি শুধুমাত্র কমার্শিয়াল ব্যাপারগুলোতে ছিল, কিন্তু পলিটিক্যাল সমস্ত ব্যাপার কিন্তু ক্রাউন মানে ব্রিটিশ সরকার নিজেই কিন্তু সেটাকে ডিল করতো। তবে আমরা তো আছি 1780 সালে, তার মানে তখন তো কোম্পানি রুলই চলছে, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পূর্ণভাবে ডিল করছে সব কিছুর সঙ্গে। তবে ওই সময় যাতে পুরোপুরিভাবে কোম্পানির হাতে যাতে পুরো দায়িত্ব না চলে আসে বা পুরো শাসন ব্যবস্থা যাতে কোম্পানির হাতে না চলে আসে, তাই ব্রিটিশ সরকার কিন্তু নিজের একটা কাউন্সিল ইন্ডিয়াতে তৈরি করেছিল, হুইচ ইজ নোন অ্যাজ সুপ্রিম কাউন্সিল। রেগুলেটিং অ্যাক্ট 1773-তে এটা পাস হয়। তো এই সুপ্রিম কাউন্সিলের সদস্য সংখ্যা ছিল, মানে নাম্বার অফ মেম্বার্স ছিল 5, যার মধ্যে একজন হচ্ছে হেড, হুইচ ইজ নোন অ্যাজ গভর্নর জেনারেল, আর বাকি 4জন হচ্ছে তার হেল্পিং মেম্বার্স। তো ওই সময় গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে ওয়ারেন হেস্টিংস, এবং বাকি 4জনের মধ্যে বিশেষ নাম হচ্ছে ফিলিপ ফ্রান্সিস, জন, জর্জ এবং রিচার্ড। তো এখন কথা হচ্ছে, এই ডুয়েল জিনিসটা কী হয়েছিল বা কীভাবে হয়েছিল। যদি একটু ডুয়েলের বিষয়ে বলে রাখি, ডুয়েল হচ্ছে একটা ফেস অফ ব্যাটল, যেখানে দুজন সৈন্য বা দুজন যোদ্ধা পিস্তল হাতে বা মাস্কেট হাতে বা ছুরির সাহায্যে দুজন ফেস অফ করে। তাতে একজনের মৃত্যু হতে পারে, একজন হার মানতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে ডুয়েলের মীমাংসা ঘটতো একজনের মৃত্যু হয়ে। তাই জন্য কিন্তু ফ্রান্সে দীর্ঘদিন ধরে ডুয়েল কিন্তু ইল্লিগাল হয়ে গেছিলো। তবুও রাস্তায় বিভিন্ন জায়গায় অলিতে গলিতে, যেভাবে বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশেও তো শাসন ব্যবস্থা যথেষ্ট কড়া করা হওয়া সত্ত্বেও কিন্তু বিভিন্ন বেআইনি কাজ অলিতে গলিতে ঘটে থাকে, যেগুলো আমরা কমানোর চেষ্টা করছি। যাই হোক, তো এরকম নিয়ম ছিল যে ডুয়েল লড়াটা উচিত নয়, তো সেটার কিছুটা এফেক্ট কিন্তু আমাদের এখানেও ছিল। তো এখন ঘটনাটা কী হয়েছে, আমরা ভেটো পাওয়ারের বিষয়ে জানি। সো হোয়াট ইজ ভিটো, এটা একটু বলে রাখা দরকার। আমাদের প্রেসিডেন্টের হাতে একটা বিশেষ ক্ষমতা আছে। যদি পার্লামেন্টে কোনো বিল পাস হয়, যদি যতক্ষণ না পর্যন্ত তাতে প্রেসিডেন্টের শিলমোহর পড়ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই বিলটা পুরোপুরিভাবে অ্যাকসেপ্টেড হয় না। প্রেসিডেন্ট যদি মনে করেন যে না, এই বিলটা পাস করার যোগ্য নয়, তাহলে কিন্তু সেটাকে ডিলে করাতে পারেন বা সেটাকে হোল্ড করে রাখতে পারেন। এটাকে ভেটো পাওয়ার বলা হয়। তো এই সেম পাওয়ার কিন্তু গভর্নর জেনারেলের কাছে ছিল না। রেদার এই পাওয়ারটা দেওয়া হয়েছিল পুরো কাউন্সিলকে। মানে যখনই কোনো বিল পাস করা হবে বা নতুন কোনো আইন আনা হবে বা কোনো ডিসিশন নেওয়া হবে, সুপ্রিম কাউন্সিলের এই 5জন মেম্বার মিলে কিন্তু সেটাকে নেবে। 5জনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ যেটা বলবে সেটাই কিন্তু অ্যাডাপ্টেড হবে। তো এবার ফিলিপ ফ্রান্সিস যখন ওই কাউন্সিলের একজন মেম্বার হয়ে আসেন, প্রথম থেকেই দেখা যাচ্ছে ওয়ারেন হেস্টিংসের সমস্ত ডিসিশনে উনি কিন্তু ব্যাগরা দিচ্ছেন, এবং যার ফলে অবভিয়াসলি একটা ক্ল্যাশ তৈরি হচ্ছে তাদের মধ্যে। এবং ফিলিপ ফ্রান্সিস একটা কাজ করেছিলেন, আসার পরই এই কাউন্সিলের 5জনের, ওয়ারেন হেস্টিংস তো মাথা, ফিলিপ ফ্রান্সিস কিন্তু জন এবং জর্জকে নিজের দলে নিয়ে ফেলেছিলেন। মানে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে নিজের দলে নিয়ে নিয়েছিলেন। এর ফলে ভেবে দেখুন, এই 5জনের সদস্য কিন্তু অ্যাকচুয়ালি দুটো টিমে ভাগ হয়ে গেল। একটা টিমে আমরা ধরে নিতে পারি গভর্নর জেনারেল মানে ওয়ারেন হেস্টিংস এবং তার সঙ্গে রিচার্ড, এবং আরেকটা দলে 3জন, মাথা হচ্ছে ফিলিপ ফ্রান্সিস, তার সঙ্গে জন এবং জর্জ। এর ফলে কি হচ্ছে, ওয়ারেন হেস্টিংস যখনই কোনো ডিসিশন নেওয়ার চেষ্টা করছেন,
এই তিনজন সংখ্যাগরিষ্ঠ হিসেবে সেটাকে কিন্তু ভেটো পাওয়ারের সাহায্যে নাকচ করে দিচ্ছে, যার ফলে ডেফিনেটলি একটা কিন্তু কনফ্লিক্ট তৈরি হচ্ছে। যার ফলে একদিনকে ওয়ারেন হেস্টিংস একটা সরকারি নোটে একটা ফরমান জারি করেন, ফরমান বলা উচিত হবে না, একটা বার্তা দেন যে ফ্রান্সিসের সমস্ত বক্তব্য শক্ত এবং সম্মান বর্জিত। অপমানিত হয়ে ফিলিপ ফ্রান্সিস ঠিক করেন যে এর মীমাংসা ডুয়েলের সাহায্যে হবে। তাই 1780 সালের 17ই আগস্ট, যেটা বর্তমানে ন্যাশনাল লাইব্রেরি, সেটা আগে ছিল হচ্ছে গভর্নর জেনারেল রেসিডেন্স। এই দিন ভোর 5:30টার সময় ওইখানে দুই যোদ্ধা মানে ওয়ারেন হেস্টিংস এবং ফিলিপ ফ্রান্সিস তারা মুখোমুখি একজন আরেকজনের থেকে 14 পা দূরে, 14 স্টেপস দূরে দাঁড়িয়ে পিস্তল হাতে একে অপরের দিকে তাক করে। অবশ্যই যা মীমাংসা হবে একজনের মৃত্যুর সাহায্যে বা আরেকজন হার মেনে নিলে। এক্ষেত্রে বলে রাখা দরকার, ফিলিপ ফ্রান্সিস কোনো দিনই পিস্তল চালাননি, আর ওয়ারেন হেস্টিংস হয়তো 2-3 বার চালিয়েছেন। যাই হোক, ফলে সেই থেকে দেখতে গেলে ওয়ারেন হেস্টিংসের একটু অভিজ্ঞতা ছিল, কিন্তু ফিলিপ ফ্রান্সিস একেবারেই এক্ষেত্রে কোনো তার নলেজ ছিলই না। ফলে সহকারীরা কিন্তু তাকে সাহায্য করে, এই বন্দুক কীভাবে চালাতে হয় সেটা শেখানোর জন্য তারা সাহায্য করে থাকে। এবং একটা মজার ঘটনা বলবো, ফিলিপ ফ্রান্সিসের যে বারুদ সেটা কিন্তু ভিজে গেছিল। ফলে ভেবে দেখুন, ওয়ারেন হেস্টিংস নিজের কিছুটা বারুদ এবং কার্তুজ ফিলিপ ফ্রান্সিসকে দিয়ে সাহায্য করেন যাতে তারা ডুয়েল লড়তে পারে। কি অদ্ভুত ঘটনা! আপনার সঙ্গে আমার লড়াই হচ্ছে, কিন্তু আমি আপনাকে বিপিন দিচ্ছি। যাই হোক, তবে বলে রাখা দরকার এক্ষেত্রে 5:30টার সময় ডুয়েলটা কিন্তু ওইখানে হয়নি, ন্যাশনাল লাইব্রেরির সামনে কিন্তু হয়নি। কারণ ওই সময় ওখানে অনেক ঘোড়সাওয়াররা সকালবেলায় কিন্তু বেরোতো। তারা যদি দেখতে পেতো তাহলে কিন্তু এটা একটা বিরাট মার্ডার, মানে খুনের একটা মামলা হয়ে যেতে পারতো। আর ডুয়েল লড়া অ্যাকচুয়ালি বেআইনি। তারা তখন কি করে, ওখান থেকে একটু সরে গিয়ে একটু নিরিবিলি জায়গাতে তারা সেই ডুয়েলটাকে কিন্তু পারফর্ম করে। যেহেতু ফিলিপ ফ্রান্সিসের কোনো অভিজ্ঞতা ছিল না, তাই ফিলিপ ফ্রান্সিসের গুলিটা ওয়ারেন হেস্টিংসের গায়ে কিন্তু গুলিটা লাগেনি, গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়। কিন্তু ওয়ারেন হেস্টিংস যেহেতু জীবনে 2-3 বার গুলি চালিয়েছেন, তাই তার গুলিটা কিন্তু ফিলিপ ফ্রান্সিসের পাঁজরের বাঁ দিকে গিয়ে লাগে। তবে এক্ষেত্রে পাঁজরে লেগে গুলিটা কিন্তু দিক পরিবর্তন করে অন্যদিকে চলে যায়, যেই কারণে কোনো অর্গানে কিন্তু গুলিটা লাগেনি। যার ফলস্বরূপ ফিলিপ ফ্রান্সিস কিন্তু মারা যাননি। তবে সুস্থ হওয়ার পর এই অপমান সহ্য করতে না পেরে উনি কিন্তু তাড়াহুড়ো করে লন্ডন ফেরত চলে যান। ওখানে গিয়ে ওয়ারেন হেস্টিংসের নামে মামলা করেন, এবং সে তো দীর্ঘমেয়াদী মামলা, 7 বছর ধরে চলেছিল। যাই হোক, সেটা তো পরের কথা। কিন্তু মজার ঘটনা হচ্ছে, যে রাস্তায় দাঁড়িয়ে এই ডুয়েলটা হয়েছিল বর্তমানে সেই রাস্তাটাই আলিপুরের বিখ্যাত ডুয়েল অ্যাভিনিউ নামে পরিচিত। আশা করি গল্পটা শুনে আপনাদের ভালো লাগলো। এবং এরকম আমাদের কলকাতায় অ্যাকচুয়ালি এরকম হিস্ট্রির অনেক গল্প লুকিয়ে আছে। আমরা যদি শুধুমাত্র সেটা খুঁজতে যাই তাহলে হয়তো গোটা কলকাতা নিয়ে একটা বিরাট মোটা মডার্ন হিস্ট্রির বই হতে পারে। বাই এভরিওয়ান।